This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টর কুণাল ঘোষের গান। দেখুন, মানুষটার হৃদয়ে মোহনবাগান, কলমে মেশিন গান, আর এখন আপনাদের সামনে নিয়ে এসছেন পুজোর গান। বহুমুখী প্রতিভাধর এই মানুষটির সামনে আজ মুখোমুখি হয়েছি আমরা। আজকে শুধু গান নিয়ে কথা বলবো, কোনো রাজনৈতিক আলোচনা নয়, অন্য কিচ্ছু না, শুধু গান নিয়ে কথা বলবো। কুণাল দা, আবার স্বাগত আপনাকে আমাদের এনকে ডিজিটালে। আমি এনকে ডিজিটালের আপনাদের সকলকে এবং তার যে দর্শক যারা সবাই আছেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কুণাল দা, 12 বছর আগে আপনি গান তৈরি করেছিলেন। সে গান মানুষের কাছে মানে তখন সিডি আকারে ছিল, সেভাবে পৌঁছয়নি। এবার ডিজিটালে আসার পর আপনার গান এখন ছড়িয়ে পড়েছে সর্বত্র, এবং আমাদের দর্শকদের অনুরোধেই আমি এসেছি যে গান নিয়ে কিছু প্রশ্ন করুন। কুণাল দা যে গান সুর করেন, গান লেখেন, এইটা অনেকের কাছে অজানা ছিল। এই সুপ্ত প্রতিভাটা 12 বছর লুকিয়ে রেখেছিলেন কেন? না, এটা কোনো বিষয় নয়। অ্যাকচুয়ালি আমি তো পেশাদার সাংবাদিক, রাজনীতি তার সঙ্গে জুড়ে গেছে বা অন্যান্য ক্রিয়াকলাপ, আমি পেশাদার সাংবাদিক। তার পাশাপাশি বিভিন্ন ধরনের লেখা, নানা ধরনের এক্সপেরিমেন্ট করি, কখনো উপন্যাস, কখনো ছোট গল্প, এগুলো চলে। বছর 12-13 আগে আমরা দু একজন আমাদের সহকর্মীও যারা, তার মধ্যে অভিজিৎ একজন, গৌতম ব্রহ্ম একজন, তারা এসবের চর্চা করে, বিজ্ঞানসম্মতভাবে করে, আমি অবৈজ্ঞানিকভাবে করি। তো আমরা ঠিক করেছিলাম একটা অ্যালবাম করব। তো সেই গানগুলো লিখি, সুর হয়, তারপরে তারা, সেটাও কসমিক হারমোনির উদ্যোগ ছিল, ওরা প্রকাশ করেন। কিন্তু তখন ছিল সিডির যুগ, সেগুলো সেই অর্থে সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা তখন আসেনি। এখন দেখলাম গানা.com-এ আছে। তো এবারও আবার সেরকম একটা উদ্যোগ হলো সেই কসমিক হারমোনির মঞ্চ থেকেই। তো এবার দেখলাম মানে ইয়েটা অনেকটা বদলে আছে ইন্ডাস্ট্রিটা। মানে কি, আমরা খবর, অডিও ভিজুয়াল খবরও আমরা দেখেছি, আকাশবাণী, টিভি, কেবল, ডিজিটাল, সব একটা পর্যায়ে। গানের ক্ষেত্রেও যেসব গান সিনেমায় ব্যবহার হয় সে তো সিনেমাতেই মুক্তি পাচ্ছে, কিন্তু অন্য গান তার প্ল্যাটফর্ম কিন্তু এখন সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো প্ল্যাটফর্ম নেই। মানে আপনি যত বড় শিল্পী হন, আপনাকে কিন্তু দিনের শেষে ফেসবুক, ইউটিউব দিয়েই দর্শকের কাছে পৌঁছে যেতে হবে। আপনি পেন ড্রাইভ বা সিডি, এটা তো ম্যান টু ম্যান দিয়ে, আর আজকে তো লোকের বাড়িতে এখন সিডি প্লেয়ারও নেই। সবচেয়ে বড় কথা দাদা, গান কেউ কেনে না এখন, গান তো সমস্ত এমনি চলে আসছে। এখন পছন্দের গান যত বেশি জনের হাতে হাতে ছড়িয়ে পড়ে, তো সেই জন্য তখন ভাবা হলো যে একটা করা যাক। তো আমাদের আরও 2 সাংবাদিক বন্ধু, অভিজিৎ ঘোষ এবং গৌতম ব্রহ্ম, আমার সঙ্গে থাকে, তা গান লেখা হলো, লেখা পর্ব গেল। আর আমাদের এই যে ঘরটায় আমি এখন আপনার সঙ্গে কথা বলছি, এটা সংবাদ প্রতিদিনের আমি কনসাল্টিং এডিটর, আমার ছোট্ট এই জায়গাটা আমি বসি। তো এই সন্ধ্যের পর বা একটু রাতের দিকে একটু কাজকর্ম হয়ে গেলে হয়তো কিছুক্ষণ আমরা এই 2-3 জন এই গান চর্চাটা নতুন কি করা যায়, 2টো শব্দ বলে একটা গুনগুন করে তাতে সুর ভাঁজা, আবার সেটা আবার অডিও করে ওরা রেখে দেয়। আচ্ছা, তাহলে এই সুরটার উপর কি মানে শব্দানুষঙ্গ, যন্ত্রানুষঙ্গ, মানে এটা ভায়োলিন ভালো লাগবে না, এগুলো আমি কিন্তু ঠিক বুঝি না। এগুলো আবার বোঝে অভিজিৎ আর গৌতম। আর গৌতম এগুলোর স্টুডিও রেকর্ডিং এগুলো আবার অভ্যস্ত, আর অভিজিৎ মূলত স্টেজ শো, গৌতমও করে। তো ফলে এবার আমি একটা কনসেপ্ট একটা আমার কাছে এলো, বা 10 জন একটা ভাবতে আলোচনা করতে একটা কনসেপ্ট উঠে আসে যে এই কনসেপ্টটা নিয়ে যদি আমরা একটা এগোই। তো এমন এবার যেমন যে ফেসবুক গানটা, তা এবার এলো যে আমরা ফেসবুক অডিয়েন্সটাকে টার্গেট করি, যেহেতু আমাদের এখন এই গানের ধারক বাহক হচ্ছে কিন্তু মূলত ফেসবুক। একদম।
তো আমরা একটা গান ওয়াই নট ফেসবুক দিয়ে করি, এই যে আমরা লোককে খুঁজি, লোককে নজর রাখি, কেউ বন্ধু, কেউ শত্রু, কেউ পুরনো প্রেম, কেউ নতুন প্রেম, হ্যাঁ, কেউ টার্গেটেড প্রেম। তো এই ফেসবুকটাকে আমরা গানে নিয়ে আসি, এই ফেসবুকে খোঁজা দিয়ে। তো ওই করতে করতে তাহলে তার উপর একটা কন্টেন্ট লিখলাম, হয়তো তার উপর দাঁড়িয়ে একটা সুর আমি তৈরি করলাম, সেটাই আবার গৌতম কোন যন্ত্র দিয়ে ব্যবহার হবে সেখানে আমার একটু সাজেশন দিলাম। কিন্তু এই ক্ষেত্রে আমি শেষ পর্যন্ত ওদের কথাটাই শুনি, কারণ ওরা বিজ্ঞানসম্মতভাবে সেটা ভালো বুঝবে। আর এই গানটার মানে কথা বা সুর আমার হলেও এর যন্ত্রানুষঙ্গ যেটা, ওটা গৌতম এবং শ্রমিক দুজনেই খুব ভালো করেছে, দুজনে ভালো গায়। মানে কোন কোন যন্ত্রটা কোন জায়গা দিয়ে টানা, আমি আধুনিক যন্ত্রগুলোর নামও তো আমি তো সেভাবে জানি না, আমার জানার কথাও না, আমি জানার চেষ্টাও করি না, কিন্তু আমি এইটুকু বুঝি কোন সুরের উপর কি ধরনের একটা যন্ত্র হলে সেই সঙ্গীতের একটা মধুর হবে বা ডিমান্ড করছে। ফলে আমরা এইভাবে দাদা গানগুলো তৈরি করি। আপনি সুর দিচ্ছেন, আপনি ছোট থেকে গান শিখেছেন? একদম না, আমি কোনোদিন গান শিখিনি। আমার ঠাকুরমা প্রয়াত সুধারানী ঘোষ, মানে আমার একটা প্রবলেম ছিল, আমি ছোটবেলায় আমি মানে প্রাণে বেঁচে আছি একটা ঘটনাচক্রে। তো একবার একটু জ্বর হয়েছিল, আমি অন্য ঘরে ছিলাম, আমার মা তখন তো মাটির উনুন, তো মা দুধ ফোটাতে দিয়েছিলেন। মা জানেন আমি জ্বরে শুয়ে আছি, এবার আমি এসে পেছনে দাঁড়িয়েছিলাম, আমার তখন 2.5 বছর বয়স। ফলে মা ওই ফুটন্ত দুধটা নামাবার সময় ঘুরিয়ে পুরো কড়াই আমার গায়ে ধাক্কা লেগে আমার এই পুরোটা পুড়ে যায়। আচ্ছা, ঠিক আছে, এবং আমি শার্টটা খোলা শোভন হবে না, আমার এই দিকটা পোড়া এখনো, এবং এই পোড়াটা আমার এইখান থেকে শুরু হয়েছিল, এবং আমার গলাটা ছিল জোড়া। ঠিক আছে, আমার হাতের আঙুলগুলো ছিল হাঁসের পায়ের মতো, ফোসকাগুলো জুড়ে গেছিল, আমার এই সাইডটা পুরো পোড়া। আমি ওই শকে হাঁটতে ভুলে গেছিলাম, কথা বলতে ভুলে গেছিলাম। আমার সব আবার শুরু হয়েছে 2.5 বছর পর থেকে, কারণ আমার দীর্ঘদিন শুয়ে কাটাতে হয়, আমি কোনোভাবে ফিরে এসেছি। ওই সময়ে দীর্ঘদিন ওই বাবা ওই রেকর্ড প্লেয়ার আর আমার ঠাকুমা গান, পরের পর গান গেয়ে যেতেন আমার পাশে। আর একটা বিষয় ছিল, সেটা আমার ওইখান থেকে একটা পছন্দের জায়গা, রঙিন মাছ। অর্থাৎ আমার পাশে একটা অ্যাকোরিয়াম বসানো থাকতো, ওই লাল নীল মাছগুলো খেলা করতো, আর আমি শুধু মাছগুলোর মুভমেন্ট দেখতাম, আমার নিজের মুভমেন্ট ছিল না। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমি শেষ পর্যন্ত বেঁচে যাই। কিন্তু ওই যে ঠাকুমা গান, মাও গান, বাবা গাইতেন না নিশ্চয়ই, বাবা চিকিৎসক ছিলেন, কিন্তু বাবা ওই একই ধরনের গান পছন্দ করতেন। কারণ আমাদের বাড়ির কালেকশনের রেকর্ডগুলো কিন্তু ওই রবীন্দ্রসঙ্গীত, বাংলা পুরনো গান, হ্যাঁ, আধুনিক গান, হেমন্ত, দেবব্রত বিশ্বাস, ওই ধরনের, মান্না দে, হ্যাঁ, সন্ধ্যা মুখোপাধ্যায়, মানে এই বিষয়টা। তো ওইখান থেকে দাদা এই গানের প্রতি একটা টান। আমি কোনোদিন শিখিনি, গান আমার দ্বারা হয়ও না, কিন্তু গানের আমি একটা অন্ধ ভক্ত। আমি গান প্রবল শুনি, আমি নতুনদের গান শুনি, আমি পুরোদের গান শুনি। আমি ইউটিউব খুঁজে খুঁজে এক গান 6টা শিল্পী বা 60 জন শিল্পী করেছে, আমি 60খানাই শুনে কিন্তু তুলনা করি, হ্যাঁ, কিন্তু ভালো লাগে। তো সেই জন্য ওয়াই নট যে আমাদের বন্ধুরা মিলেও গানটা তৈরি করে দেখি। সেই জন্য 3টে গান টার্গেট করেছিলাম, 2টো হচ্ছে একটু প্রেমের গান, আর একটা হচ্ছে এই নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, সাফল্য, এই সব মিলিয়ে। এই নিয়ে একটা প্রশ্ন আছে, আপনি নারী বিদ্বেষী এরকম একটা বিরাট প্রচার চললো, আর সেই মুহূর্তেই আপনি ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে গান করছেন, ব্যাপারটা কন্ট্রাডিক্টরি লাগছে। আমি কেন নারী বিদ্বেষী হব? আমি মানে আচ্ছা, খামোকা একটা লোকের কেন একটা কারণ থাকবে তো। আমাকে যারা চেনেন, আমার সঙ্গেও তো কম মহিলার, আমি তো মানে কর্মক্ষেত্র থেকে, পাড়া প্রতিবেশী থেকে, বিভিন্ন জায়গায়, তো তারা কেউই আমাকে যারা চেনেন, জানেন, আমি কেন হতে যাব পার্টিকুলার। এই গত কয়েকদিনে দেখলাম 2-1জন মহিষী নারী, তারা আমাকে আক্রমণ করতে গিয়ে আমাকে একটু নারী বিদ্বেষী সাজিয়েছেন, কিন্তু সেটা আমাকে যে নারীরা পছন্দ করেন, স্নেহ করেন, তাদের কাছে একদম সেটা বাস্তবসম্মত হচ্ছে না।
আবার গানে ফিরে আসি কুণালদা। আপনার গানের প্রথম সুর করা বা প্রথম কথা লেখা, তারপরে আবার এক যুগ সময় নিলেন। আপনার গানগুলো প্রত্যেকটাই শুনেছি আমরা, আমাদের দর্শকদের জন্য সেই লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশনে দিয়েও দেব। এক যুগ সময় নিলেন কেন? আপনি ভালো ঔপন্যাসিক, ছোট গল্প অসাধারণ লেখেন, সাংবাদিকতা নিয়ে কোনো কথাই বলবো না, রাজনীতি নিয়েও বলবো না, কিন্তু গানটা আপনি ওই এক যুগ ধরে প্র্যাকটিস করলে গানে আপনি গীতিকার সুরকার হিসেবেও কিন্তু অনেককে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিতে পারতেন। না দাদা, সেরকম নয়। বিষয়টা যেটা হয়েছে যে ওই অ্যালবাম যাওয়ার পর আমার জীবনে কারা জীবন, ঝড় জল সব ছিল, ফলে আমার একটা বড় সময় গেছে সেখানে। সেই সময়টা আমি কারা জীবনে মূলত ওখানে তো গান নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ কম নেই। ওখানে আমি উপন্যাস লিখেছি এবং সেগুলো আনন্দবাজারের গোষ্ঠীর পুজো সংখ্যা থেকে আরম্ভ করে কার্যত সবকটি প্রকাশিত। মানে এটার যে আবার আলাদা একটা অনুভূতি, আমি প্রেসিডেন্সি সেলে বসে একটা উপন্যাস লিখছি বন্দি, আর সেটা আমি যখন দেখছি আনন্দবাজার পত্রিকায় বিজ্ঞাপন বেরোচ্ছে যে পুজো সংখ্যা পত্রিকায় উপন্যাস কুণাল ঘোষ, মানে বাড়িতে বসে লিখলেও অত তৃপ্তি হতো না। তো তারপরে পরপর কিছু লেখালেখিতে গেছে, অনেকগুলো উপন্যাস প্রকাশিত হয়েছে। এবার যেটা হলো, এবার যে এই লোকসভা নির্বাচন থেকে যে একটা মানে রাজনীতিগত ব্যস্ততা গেল, তাতে অনেক বছর বাদে এবার কোনো পুজো সংখ্যায়, মানে না প্রতিদিন না জাগো বাংলা, কোনো পুজো সংখ্যার জন্য দাদা একটা ছোট গল্প লিখতে পারিনি। দুটো উপন্যাস শুরু করেছিলাম, দুপুরের পরে থেমে আছে। সকালের দিকটা যে একটু ফোন অফ করে লেখালেখি করব, এবারের কটা মাস সেই সুযোগ ছিল না। লোকসভা, তারপরে মানিকতলা বাই ইলেকশন, তারপরে ওই চলছে সকালের দিকে ওই বিভিন্ন ওই জুম মিটিংগুলো পড়ে যায়। তো একেবারে তখন সেই প্রস্তাবটা এলো যে একটা হচ্ছে, তাহলে ওয়াই নট তুমি গান লিখে ফেলো, আমরা একটা গানে ঢুকি। ফলে সেই অনুরোধটা আমার খুব ভালো লেগেছে এবং ঘটনাচক্রে তারপর পিছন ফিরে তাকিয়ে দেখলাম 12টা বছর চলে গেছে। না, আমরা কি আশা করব সামনে প্রত্যেক পুজোতে আপনার গান, অন্তত একটা দুটো গান পাবো? ভালো লাগলো এবং খুব মানে একটা অনুপ্রাণিত লাগলো এর উদ্বোধনী অনুষ্ঠানে। ইন্দ্রনীল সেন, ব্রাত্য বসু, সায়ন্তিকা ওরা ছিলেন। তো ইন্দ্রনীল দা, কারণ এদের মধ্যে ইন্দ্রনীল দা তো গানের গান একদম। তো ইন্দ্রনীল দা বললেন যে আমাদের গোটা টিমটা এই যারা মানে কসমিক হারমোনির যিনি কর্ণধার তাকে উনি চেনেন, আর যে টিমটা এই কাজটা করেছে, মানে লেখা থেকে, সুর থেকে, রেকর্ডিং থেকে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট থেকে উনি খুব সুখ্যাতি করলেন, প্রশংসা করলেন এবং বললেন যে মানে এর পরেরটাতে উনিও একটি গানে পার্টিসিপেট করবেন। এটা খুব মানে অনার্ড ফিল করলাম। ফলে আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব যে আগামী যে অ্যালবামটা আমরা করার চেষ্টা করব। আর একটা খুব অদ্ভুত প্রবিদ্যা, অ্যালবাম কনসেপ্টটাই উঠে গেল। কারণ সিডির সময় অ্যালবাম কথাটা যেত, কারণ কি আপনি একটা মলাট ধরতে পারছেন, ঠিক আছে, মলাটের মধ্যে 8টা গান। কিন্তু এখন যে কায়দায় রিলিজ হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে, এ তো সিঙ্গেল গানগুলো রিলিজ হচ্ছে। আমরা নামে বলছি একটা অ্যালবাম করেছি 3টে, কোথায় অ্যালবাম? অ্যালবাম নেই তো। একটা প্রতীকী হয়তো কার্ড উদ্বোধন হচ্ছে, বাট তার সেটা কিন্তু আর গানকে এখন ফিজিক্যালি ধরা যায় না, তো ধরা যাচ্ছে না, আর সংকলন বলা যাবে না। একদমই তাই। কারণ এটা প্রত্যেকটা গান আলাদা আইডেন্টিটি নিয়ে উদ্বোধন মানে হচ্ছে এবং সে ফ্লোট করছে তার মতো করে, সে শেয়ার্ড হচ্ছে তার মতো করে। অ্যালবাম শেয়ার্ড সেই অর্থে না। কিছু ক্ষেত্রে হয় যে ইউটিউবে গেলে পাওয়া যেতে পারে যে অমুকের 12টা গান, 20টা গান ইত্যাদি, কিন্তু আমাদের পক্ষে সেটা করাটা নতুন গানের পক্ষে ঝুঁকির। কারণ যারা নতুন এই ধরনের কাজ করছে এবং প্রতিষ্ঠিত নয় গানের ক্ষেত্রে, তাদের একসঙ্গে 10টা বা 12টা গান তৈরি করাও ঝামেলা, আর সেটা লোকে শুনবেই বা কেন। আলাদা আলাদা করে একটা গান গেলে যেটা ভালো লাগছে সেটা যাচ্ছে। আমি তো আজকে আমরা গানটা উদ্বোধন হয়েছে আমাদের 2-3 দিন হলো, যেটা মূল যে জায়গাটা কসমিক হারমোনি ওরা যেমন ইউটিউবে তুলেছেন, আমরা আবার বিশ্ব বাংলা সংবাদ দিয়েও তুলেছি। তাতে কিন্তু একটা হিউজ ছাড়ায় চলে গেছে। এখন প্রবিদ্যা, আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন, ফলে এখন কিন্তু ফাঁকির জায়গা নেই। একদম। আগে একটা যুগ ছিল
সবাই বললো গোল্ড ডিস্ক, কিন্তু অ্যাকচুয়ালি যে কটা এ কিন্তু আপনি খুঁজে পাবেন না। একদমই তাই, সব কাগজে কলমের ইয়ে, একদম একেবারে ঠিক আছে। যারা নিশ্চয়ই ওই গোল্ডেন ডিস্ক বা যারা পান তারা একটা সত্যি জনপ্রিয় হয়, কিন্তু এরকম কিন্তু তারা আপনি কোনো নির্দিষ্ট সংখ্যা তারা ছাড়া কেউ বুঝতে পারবেন না। কিন্তু আমরা যারা ইউটিউব বা ফেসবুকে দেব, আপনি ভিউটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, একদম। হ্যাঁ, আপনি চোখে দেখতে পাচ্ছেন, সকলের কাছেই ওপেন, এটা সবাই দেখতে পাচ্ছে। তো এখনো পর্যন্ত ফেসবুক বলে যে গানটা, যেটা রূপঙ্কর গেয়েছেন, ফাটিয়ে গেয়েছেন আর শিউলি, ফেসবুক গানটা কসমিক হারমোনির ইউটিউবে আমি দেখলাম 3000 ক্রস করে আছে, আর বিশ্ব বাংলা সংবাদের ফেসবুক পেজে ওটা 10,000 ক্রস করে গেছে। মানে ভালো রেজাল্ট, 2-3 দিন, এটা বড় অ্যাচিভমেন্ট, বড় অ্যাচিভমেন্ট। তারপরে অভিজিৎ আর শিউলির যেটা আছে আমার গানেতে, সেটাও কিন্তু মানে খুবই ভালো করছে, এবং মানে ইউটিউবেও যেমন এগিয়ে আছে, আবার এই ফেসবুকেও গতকাল দেওয়া হয়েছে, তাতেই এখন প্রায় একদিনের মধ্যে 6,500 হয়ে গেছে। আমি দর্শকদের একটা বলে রাখি, এই প্রত্যেকটি গানের লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যারা গানগুলো শুনতে চাইছেন, কুণাল দার সুর করা, কথা লেখা গানগুলো, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু প্রত্যেকটি গান আলাদা আলাদা করে শুনতে পাবেন। যাকে কুণাল দা, একটা প্রশ্ন আসেই, মানে এসেই যায়, রাজনৈতিক গান বা রাজনৈতিক যে আগে যে গানগুলো হতো গণসঙ্গীত, সেই গানগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। আপনি আপনার দলের জন্য কখনো গান লিখবেন? কেন লিখবো না, নিশ্চয়ই লিখবো। রাজনীতিক গান বা গণসঙ্গীত, এটা তো মানে, এবং খানিকটা আমাদের দেশাত্মবোধক গানকে আপনি নিশ্চয়ই একসঙ্গেই ধরবেন। একদমই তাই। যেটা আপনি 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 যেটা আমাদের লড়াইয়ের গান, যেগুলো সবিতাব্রত দত্ত একসময় মঞ্চে ভরিয়ে দিয়েছেন গেয়ে, আবার আপনি সেখান থেকে রুমা গুহ ঠাকুর তার ক্যালকাটা ইউথ কোয়ারের অ্যালবাম থেকে আপনি ওরা জীবনের গান গাইতে দেয় না, শক্তি সংগ্রামী, পল্লব চান, অনেক বড়, হেমাঙ্গ বিশ্বাস থেকে অনেক সলিল চৌধুরী, তো মানে এর তো এটা মানে ভাবাই যায় না, ওনার গুপ্তধনের মতো সম্ভার তার। হ্যাঁ, আচ্ছা, হেমাঙ্গ বিশ্বাস, সব ঘরানারই আমরা নিশ্চয়ই লিখব। আমাদের এখনো অনেক ভালো ছেলে কাজ করছে তৃণমূল ঘরানায়, বেশ কিছু ভালো ছেলে তারা কাজ করছে, জয়ী ব্যান্ড, ওদের কয়েকজন খুব ভালো কাজ করছে, ফলে আমি নিশ্চয়ই লিখবো। কিন্তু মানে এবারের অ্যালবামে ঠিক প্রত্যক্ষ রাজনীতির গানের কথা ভাবিনি, কারণ এটা একটা যে পুজোয় একটা বহুকাল আমাদের ছোটবেলা থেকে বড় হওয়া, পুজো মানে একটা প্রেমের গান থাকবে, মানে হালকা গান, বাংলা আধুনিক, এটা কিন্তু তার পাশাপাশি যেহেতু এই আরজিকর কাণ্ডের পর একটা ভয়ঙ্কর নানা ধরনের প্রতিক্রিয়া, কুৎসা, ন্যায্য উদ্বেগ, আবার কৃত্রিম মানে উদ্বেগের চক্রান্ত সব চলছে, সেই জায়গা আমরা একটা করেছি একটা নারী জাগরণের গান, যে নিশ্চয়ই বিচ্ছিন্ন ঘটনা, সেটা নিয়ে সবাই নিশ্চয়ই বিচার চাইবেন, কিন্তু ড্যামেজ কন্ট্রোল আপনাকে না 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 না, এই গানটা তো তৈরি শুরু হয়েছে বেশ কিছুদিন আগে থেকে, যে কিন্তু অ্যাকচুয়ালি আজকে মহিলারা কোথায়, মানে আপনি যদি প্রান্তিক জায়গাগুলোয় দেখেন, মানে কৃষক রমণী চাষের মাঠে, স্বনির্ভর গোষ্ঠীগুলো কাজ করছে, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার চলে এসছে, সেখান থেকে কেউ আজকে ট্রেন চালাচ্ছে, প্লেন চালাচ্ছেন, মহিলারা সেনাবাহিনীতে যাচ্ছেন। এই গোটা বিষয়টা আমরা এই গান এবং তার সঙ্গে যে ভিডিও, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আর যারা আমাকে নারী বিদ্বেষী সাজাচ্ছেন, তাদের হয়তো মনে হয়েছে বা তারা জানেনই না আসল ঘটনা। দেখুন, আপনি আমায় বলুন, আপনিও দেখেছেন, আমাকে একজন পাঠালো, এক মহিলা বলছেন কুণাল ঘোষ আর দেবাংশু ভট্টাচার্যকে পাবলিকের মারা উচিত, কে বাঁচায় দেখবো বলে একদম প্রকাশ্য মারার হুমকি। এবং যে পোর্টালটায় সেটা দেখা গেল, তারা সেটা হেডিং করলো, মানে সেটাকে আরো কিভাবে লোক খেপানোর জন্য প্রমোট করে দেয়া যায়। তো প্রভৃতি আমাদের কি করার ছিল? তাহলে আমি আর দেবাংশু, মানে বা আমাদের জায়গায় যেই থাকতো, আমাদের উচিত ছিল একটা পুলিশে কমপ্লেন করা, যিনি বলেছেন আর যারা প্রমোট করেছে। আমরা এসব কিছুই করিনি। আমি একটা তো খুব লঘু চালে ব্যাপারটা, আমি একটা হালকা রসিকতা করেছিলাম, যে আর শুধু না, ভদ্রমহিলা আরও বলেছেন, মানে এমন ইঙ্গিত দিয়েছেন যে
আমরা অসুস্থ হলে ডাক্তাররা দেখবেন না এবং আমাদের মরে যেতে হবে, মানে এইসব ব্যাপার আছে ওর মধ্যে। আমরা দোষটা কি করেছি? আরজি করে তো আমরাও জাস্টিস চাই। সেদিন দুপুরবেলা প্রথম টুইটটা তো আমার করা। যারা ধর্ষণ খুন করেছে শাস্তি, যারা চক্রান্তে জড়িত যদি চক্রান্ত হয়ে থাকে শাস্তি, যারা তথ্য প্রমাণ ধামাচাপা দিতে গেছে শাস্তি। কিন্তু সিপিএম আর বিজেপিদের কাছ থেকে এটা শুনবো না, কারণ ওদের জমানা বা ওদের রাজ্যগুলোতে এই জিনিস হয়, ওরা যেন এখানে নাটক না করে। নাগরিক আন্দোলনকে সমর্থন, কিন্তু নাগরিক আন্দোলনের ছদ্মবেশে দলের পতাকাটাকে লুকিয়ে যদি কেউ অ্যানার্কি তৈরির চেষ্টা করে, আমরা তার বিরোধিতা করছি। এর মধ্যে তো কোনো দ্বিচারিতা নেই। তো ফলে এই যে মহিলা বললেন যে কুণাল আর দেবাংশুকে মারা উচিত, কুণাল ঘোষ আর দেবাংশুকে মারা উচিত, পাবলিক মারবে, রাস্তায় মারবে বলে রক্ষা পেলেন। আমি এই ভদ্রমহিলাকে চিনতামও না, চিনিও না, যেটুকু যা শুনেছি পরে শুনেছি। আমায় যে পাঠিয়েছে আমি দেখেছি, একজন বলেছে, আমি হালকা ঢঙে সেই ওর ভিডিওটা দিয়ে আমি দেবাংশুকে লিখেছি, হ্যাঁ রে দেবাংশু, তোর কি বাড়িতে বিয়ে সম্বন্ধ চলছে, পাত্রী দেখছিস? আমি দিয়েছি, তার মধ্যে তো আমি কাউকে কোনো অপমান করার কোনো বিষয় নেই। আরে সবাই মিলে, আচ্ছা দেবাংশু একটু রেগে মেগে কিছু লিখেছে, সংশোধনও করেছে। আচ্ছা দেবাংশু আমার থেকে অনেক ছোট, সে যদি দেখে তাকে ওইভাবে গালাগালি করা হচ্ছে, ওইভাবে থ্রেট করা হচ্ছে, তা সেও তো রক্ত গরম, সে একটা দুটো উত্তর দেবে। হলো কি, ক্রিয়ার কোনো বিচার হলো না, প্রতিক্রিয়ার বিচারটা শুরু হলো। এবং আমাকে ওই স্বস্তিকা যে ভদ্রমহিলা, অত্যন্ত ভালো অভিনেত্রী, কিন্তু মানে অত্যন্ত ভালো অভিনেত্রী, তো স্বস্তিকা দেখলাম যা ইচ্ছা বলে যাচ্ছেন। এখন উনি অ্যাকচুয়ালি আমার উপর কেন রাগ সেটা বললে আর একটা নতুন বিতর্ক বলবে বলে আমি এখনো সেটা বলছি না। আচ্ছা আমি বলছি তো, সবাই ভাবছেন এই ইস্যুতে বলছে, না এই ইস্যুতে হচ্ছে না। ওনার আমার উপর একটা পুরনো রাগ আছে, কেন রাগ আমি তার মধ্যে ঢুকছি না। যদি উনি জল গড়ান, আমিও পুরনো খাতাপত্র নিয়ে, কাগজের ফাইল নিয়ে আমি সেই উত্তর একটু হিন্ট দিন না। না এবার কিন্তু আমি এটা প্রস্তুত। 2 নম্বর হচ্ছে ওই কি ভদ্রমহিলা সুদীপ্তা চক্রবর্তী, যা পারলেন বলে গেলেন। আচ্ছা উনি দেখলেন না যে আর একজন মহিলা কিভাবে প্রকাশ্যে গণধোলাই, অমুক ধোলাই, ডাক্তার দিয়ে মারা হবে বা এই ধরনের সব ইঙ্গিত ফিঙ্গিত করে যাচ্ছেন। এরপরে দেবলীনা দত্ত, দেবলীনা ক্লাস 9-এ পড়তো। ও প্রথম কার্মাস অফ কুইন বলে ইন্টারন্যাশনাল ক্লাবে একটা বিউটি কন্টেস্টের নাম দিয়েছিল। ছোটবেলায় বাবা মারা যান, ওর মা ওকে আগলে রেখেছেন। জয়েন্ট ফ্যামিলি, এই বউবাজার হেয়ার স্ট্রিট থানার পাশে। তো আমি তখন আজকালে কাজ করি, আমি রাত্রেবেলা ফোনে ধরালাম যে একটা ইয়াং বাচ্চা বাঙালি মেয়ে খুব সাকসেসফুল হচ্ছে, এটা ভালোভাবে এটা যেতে পারে, এটা ওটা গেল। তারপরে প্রবীরদা এই কাগজ, এই প্রতিদিন, যখন সান্ধ্য প্রতিদিন বেরোলো, কত সাল হবে, 96-93 হবে হয়তো, যখন বেরোলো প্রথম সংখ্যা, প্রথম দিন লিড খবরের সঙ্গে দেবলীনার ছবি তুলিয়ে এনে আমি এই ছবি বসিয়েছি এই কাগজে, ফার্স্ট সংখ্যায় সান্ধ্য প্রতিদিনের। এই কাগজে ওর ওই ফিচার পাতায় মহিলাদের শাড়ি, ওই যেগুলো যে মডেল যারা ছবি তোলেন, যে দেবলীনাকে, ও অসম্ভব গুণী মেয়ে, মেরিটোরিয়াস, চট করে স্ক্রিপ্ট পড়ে ফেলতে পারে, দারুণ পারফর্ম করে, এবং ওকে আমি পছন্দ করি। ওর মাও আসতেন মাঝে মধ্যে, এখন অনেক বড় হয়ে গেছে, সব ভুলে গেছে হয়তো, বাট আমি ওর সম্পর্কে খারাপ কথা বলবো? আর সুদীপ্তা চক্রবর্তী বলে যাচ্ছে এরপর কোনোদিন দেবলীনার সম্পর্কে বলবেন, এই বলবো। উনি জানেন দেবলীনাকে আমি মানে মানে এত ছোট থেকে চিনি এবং ওর গুণে শ্রদ্ধা করি, আমি বলবো? এখন 3 জন সেলিব্রিটি, 3 জন নায়িকা, তারা তাদের অধিকার আছে। 1 নায়িকা, বিরাট ব্যাপার। 2 মহিলা, 4টে করে বাড়তি চড় মারার অধিকার সমাজ দিয়ে রেখে দিয়েছে। এবার তারা এই কুৎসাগুলো করে গেলেন, লোকে ভাবছে আমি নারী বিদ্বেষী। আমি কি বলবো, আমি কেন নারী বিদ্বেষী হতে? আমি তো ওপেন চ্যালেঞ্জ দিয়েছি। আচ্ছা, যে কোনো চ্যানেল, যে কেউ উদ্যোগ নিক, ওরা সবাই এক জায়গায় থাকুক, আমি উল্টো দিকে বসবো। ওনারা ভিডিওটাই তো দেখেননি,
যেখানে একজন মহিলা বলছেন বেধড়ক ওটা রাজনীতির কথা। সেই না, আপনার কি মনে হয় না এই পুজোর সময় এইসব নায়িকাদের সিনেমা টিনেমা রিলিজ হয়, সে কারণে ইচ্ছাকৃতভাবে বিতর্কটাকে খুঁচিয়ে তোলা হয়েছে? না, অধিকাংশ ক্ষেত্রে এই ব্যাপারটা এসছে এবং আমায় যারা বলেছেন তারা অনেকে মিলিয়েও দিয়েছেন যে যারা এখন গরম কথা বলছেন বা এই মুভমেন্টটায় ঢুকতে চাইছেন তাদের অনেকেরই, সকলের বলবো না, তাদের অনেকেরই কিন্তু পুজোয় ছবি রিলিজ আছে। যেদিনকে মিঠুন চক্রবর্তী বিজেপির অনুষ্ঠানে গিয়ে বলে বসলেন এরপর নবান্ন অভিযান 14 তলা অব্দি যাব, আমি ফার্স্ট রিয়াকশন দিয়েছি। প্রথম কথা, উনি কে? ওগুলো তো সুকান্ত বাবু, শুভেন্দু বাবুরা বলবেন। উনি কে? উনি বলছেন এই কারণে, কারণ ওনার পুজো খোঁজ নিয়ে দেখুন পুজোয় ছবি আসছে এবং সত্যি দেখি পুজোয় ছবি আসছে। আপনি বলেছেন এটা। হ্যাঁ, তো ফলে এবার দেখুন প্রথমে উৎসবে ফিরবো না কে পোস্ট করেছে? ওই স্বস্তিকা। হ্যাঁ, তাহলে আপনার টেক্কা কি করে হচ্ছে? তাহলে আপনি লোককে টেক্কা দেখতে যেতে আসছে বলছেন কেন? এবার যদি বলি তখন একসঙ্গে নায়ক নায়িকারা নেমে পড়ে বলবেন আমি ফিল্ম ইন্ডাস্ট্রির বিরোধিতা করছি। আমি কেন করব? আমি সিনেমার পোকা দর্শক। আপনাদের কেউ কেউ দ্বিচারিতা করেছেন, আপনারা ভুল বুঝে নিজেদের এজেন্ডায় আন্দোলনে ঢুকতে গেছেন। এত মহিলা তো কোথায় থাকে? সাক্ষী মালিক মেয়ে নয়? মেয়ে নয়? ঠিক। যখন সোনার মেয়ে দেশের, তাদেরকে বিজেপির এমপি ব্রিজভূষণ, তখন আপনারা সাক্ষীদের উপর পুলিশ পাঠায়, তখন এরা কোথায় থাকে? মণিপুরে নগ্ন করে হাঁটানো হলো, তখন এই প্রবাসী ভারতীয় যারা বিজ্ঞাপন দিচ্ছেন, আমরা অনাবাসী ভারতীয় হিসেবে আমাদের দুঃখ হচ্ছে। অনাবাসী ভারতীয় যদি হয় তা ভারত কি শুধু পশ্চিমবঙ্গ নিয়ে? মণিপুরে নগ্ন করে ধর্ষণ করে হাঁটালে তখন অনাবাসী ভারতীয় বলে লজ্জা হয় না? উন্নাও হাতরাসে ডেড বডিটা চোখের সামনে রাত্রে পোড়াচ্ছে পুলিশ, বাড়ির লোক বলছে ওটা কি পোড়াচ্ছেন আপনারা? কেরোসিন তেল ঢেলে পোড়ানো হলো, পেট্রোল ঢেলে দিয়ে পোড়ানো হলো। আর সিবিআই তদন্তের পরেও আসল দোষীগুলো ছাড়া পেয়ে গেল। তখন এই যারা নারী বলে প্রতিবাদ করছেন তখন কোথায় থাকেন? ঠিক। যারা বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে যেভাবে ধর্ষণ করে খুন, কোচবিহারে বর্ণালী দত্ত নার্স ধর্ষণ করে খুন, বিজন সেতুর উপর 2জন আনন্দমার্গী সন্ন্যাসিনী জীবন্ত কুপিয়ে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে খুন, কোথায় ছিলেন এর? আজকে আমাদের জ্ঞান দিতে এসছেন। আরজি করের ঘটনা খারাপ, দোষীকে শাস্তি দিতে হবে, চক্রান্তকে ধরতে হবে, তথ্য প্রমাণ লোপাট হলে শাস্তি চাই, কিন্তু এদের বলার অধিকার নেই। এই সিপিএম বিজেপি বা এরা যেন না বলে। আর পাশাপাশি এই যারা নায়িকা বা সেলিব্রিটি, আপনারা সিলেক্টিভ বিপ্লব করবেন না। সিলেক্টিভ বিপ্লব হতে পারে না, আপনার স্ট্যান্ড হবে পুরো। তাহলে উন্নাও হাতরাসের সময় আপনি সারা দেশ